পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কৌশল। আমরা একটু দুঃখ প্রকাশ করছি, এটার জন্য নির্ধারিত মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মাওলানা আব্দুল জব্বার। ওনার বিশেষ কারণে আসতে না পারায় বিকল্প আলোচক আমরা ঘোষণা করছি। এখনকার বিষয় হচ্ছে ইউনিটের পরিকল্পনা প্রণয়ন করছি। আমাদের পাশেই একটা রেডিও স্টেশন কেন্দ্র আছে, বেতার কেন্দ্র আছে। মাঝে মাঝে ওইখান থেকে সমস্যা হয়। আমাদের এখানে কেউ গান বাজাবে না, এই ব্যাপারে আপনারা আশ্বস্ত থাকেন এবং একটু ধৈর্য ধরেন। আমরা মাঝে চেষ্টা করতেছি ওটা বন্ধ করার জন্য। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারি ভাই এবং বোনেরা, যে বিষয়টি এখন আলোচনা করা হবে এই বিষয়টি ইউনিট দায়িত্বশীলদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একমাত্র কোন রাজনৈতিক দল নয়। জামাত ইসলামী এই মানব সম্পদকে ওই ধরনের মানব সম্পদে পরিণত করতে চায় যারা সমাজের প্রকৃতপক্ষে সত্যিকার মানুষ হিসাবে তারা সমাজের জন্য কাজ করবেন। আর সেই ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করতে হবে ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারিদের। এজন্য এই বিষয়ের বাইরেও আমাদের মেহমান বৃন্দ যে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন, আলোচনা রাখবেন, সেগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং সেভাবে মাঠে ময়দানে ভূমিকা পালন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, ইতিমধ্যে আমাদের বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বার্ষিক পরিকল্পনা কেন্দ্র, জেলা, মহানগরী, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় পর্যন্ত, ইভেন ইউনিট পর্যায় পর্যন্ত একটা গাইডলাইন জেলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, যার আলোকে ইউনিট গুলো আমরা পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি পরিকল্পনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করছি। আমাদের ভীষণ মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, অর্থাৎ জনগণের নিকট ইসলামের ব্যাপক দাওয়াত প্রদান ও সর্বস্তরের মানুষের সেবার মাধ্যমে শক্তিশালী জনমত গঠন এবং সমাজের সকল সেক্টরের জন্য সৎ ও দক্ষ লোক তৈরি করে সংগঠনকে দেশ পরিচালনার যোগ্য রূপে গড়ে তোলে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন। এই লক্ষ্যকে, এই ভিশনকে সামনে রেখে আমরা আমাদের কাজ করবো ইনশাআল্লাহ। লক্ষ্যমাত্রা ভিশন বাস্তবায়নের জন্য সংগঠনের 4 দফা কর্মসূচির আলোকে নিম্নোক্ত লক্ষ্যমাত্রা সমূহ নির্ধারণ করা হয়েছে। লক্ষ্যমাত্রা 1, দাওয়াত ও তাবলীগ। আমি 4টা কর্মসূচি শুধু এখানে বলবো, এরপরে ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারিদের কাজ কি হবে সেগুলো আপনাদের সামনে পেশ করা হবে। দাওয়াত ও তাবলীগ ক, জেলার সকল মানুষের নিকট আপনাদের ইউনিটের অধীনে যে এলাকাটা রয়েছে এই এলাকার সকল মানুষের নিকট ইসলামের সঠিক পরিচয় তুলে ধরার মাধ্যমে চিন্তার পরিশুদ্ধি, নৈতিক পুনর্গঠন, সমাজ থেকে বৈষম্য, জুলুম,
দুর্নীতি দূর করার আহ্বান করা। মানুষের কাছে এই দাওয়াত আমরা পৌঁছিয়ে দিব যে জামায়াত ইসলামী একটি বৈষম্য, জুলুম, দুর্নীতি মুক্ত একটি সমাজ কায়েম করতে চায়, যাতে করে সমাজের মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত হয়। ব্যাপক দাওয়াতি কাজের মাধ্যমে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে জনপ্রিয় করে গড়ে তোলা, মানুষকে এই কাজের সাথে সম্পৃক্ত করা। আমাদের বিশ্বাস এই 90% মুসলমানের দেশে এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও কিন্তু ইসলামকে পছন্দ করেন। তারা জানেন যে ইসলাম ধর্ম মানুষকে কোন অন্যায় কাজ, অবিচার এগুলো শিখায় না। সুতরাং ইসলামের সুশীতল এই ছায়াতলে তারাও যদি সম্পৃক্ত হয়, তারাও ভালো থাকবে, শান্তিতে থাকবে। লক্ষ্যমাত্রা 2, সংগঠন। আমাদের গ্রাম মহল্লার সকল পেশা সেক্টরে মানসম্পন্ন সংগঠন কায়েম এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই কাজটা ইউনিট সভাপতি, সেক্রেটারিদের নেতৃত্বেই হতে হবে, বোনদের নেতৃত্বেই হতে হবে। ইউনিট একেবারে আমাদের জেলা থেকে ইউনিট পর্যন্ত সংগঠন ও নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং কাঙ্ক্ষিত মানের মজবুতি অর্জনের মাধ্যমে সংগঠনকে বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় উপযোগী করে গড়ে তোলা। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা জানেন এই জামাত ইসলামীর বর্তমান আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ সারা দেশে কাজকে বৃদ্ধির জন্য যেভাবে সফর করছেন, আমির জামাতের বক্তব্য, আমির জামাতের দাওয়াতি কাজ আজকের এই মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক মাধ্যমে সকল মানুষের কাছে জামাত ইসলামী কি করতে চায় ইতিমধ্যে সকলেই দাওয়াত পেয়েছেন। এই জাতীয় সাধারণ মানুষ জামাত ইসলামের দায়িত্বশীলদেরকে এখন কাছে পেতে চায়। এখন আমাদের কাজ হলো একেবারে মানুষের ঘরে ঘরে গিয়ে, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা এবং আমরা কি করতে চাই মানুষের সামনাসামনি গিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস এই পরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা ইনশাআল্লাহ সক্ষম হব। লক্ষ্যমাত্রা 3, প্রশিক্ষণ। সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল সহ জনশক্তিকে ইসলামের যথার্থ জ্ঞান ও তাকওয়া সম্পন্ন করে গড়ে তোলা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তাদের আর্থিক ও নৈতিক মানের বিকাশ সাধন। এই কাজগুলো একেবারে মাঠ পর্যায়ে, রুট লেভেলে ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারি যারা রয়েছেন তাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার উপযোগী সেক্টর ভিত্তিক সৎ, যোগ্য, মানবিক গুণাবলী সম্পন্ন পর্যাপ্ত জনবল তৈরি এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এই সকল সেক্টরে সংগঠনের শক্তিশালী অবস্থান তৈরি করা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামীর মূল সংগঠন রয়েছে, সেক্টর ভিত্তিক সংগঠন রয়েছে, পেশা ভিত্তিক সংগঠন রয়েছে এবং যত পেশা রয়েছে সব পেশায় জামাত ইসলামের পক্ষ থেকে এই কাজ অব্যাহত রয়েছে। সেক্টর ভিত্তিক এখানে বিভিন্ন পেশা ভিত্তিক দায়িত্বশীলরাও রয়েছেন, তারা এই সেক্টর ভিত্তিক পেশা ভিত্তিক কাজকে মজবুত করার জন্য আমাদের নিয়মিতভাবে এই কাজগুলো করতে হবে। আমরা যদি সকল জনশক্তিকে আপনার দাওয়াতি কাজ, সংগঠন, প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী মানব সম্পদে পরিণত করতে পারি, এই সমস্ত দায়িত্বশীলরাই মূলত সমাজের বিভিন্ন স্তরে তারা নেতৃত্ব দিবেন। লক্ষ্যমাত্রা 4,
সমাজ সংস্কার এবং সমাজ সেবা। জামাত ইসলামের এটা একটা অন্যতম কর্মসূচি, সমাজ কল্যাণমূলক কাজ করা, সমাজের ভালো ভালো কাজ যাতে করে আমরা সমাজের কল্যাণে নিয়মিত করতে পারি এর পরিকল্পনা থাকে। তো ইসলামী মূল্যবোধের ভিত্তিতে বিদ্যমান সমাজ ব্যবস্থার সংস্কার এবং সংশোধন। ইসলামী মূল্যবোধ যদি না থাকে তাহলে সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো না। আমরা দেখতে পাচ্ছি বড় বড় দলের নেতারা বলছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা তাদেরকে বলতে চাই, আপনারা শুনে রাখুন, কোরআনের মূল বিষয় হলো মানুষ। আর সেই সমাজে আপনারা মানুষকে নিয়ে রাজনীতি করবেন আর বলবেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, এই ধারণা আপনাদের ভুল। আপনাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে আহ্বান করছি, আপনারা কোরআন পড়ুন, কোরআন বুঝুন, এরপরে আপনারা কোরআনকে নিয়ে কথা বলুন। কোরআনের মধ্যে রাজনীতি, পার্লামেন্ট, অর্থনীতি, সমাজনীতি, যত নীতি রয়েছে মানুষের কল্যাণে সব নীতির ব্যাপারে কোরআনে বলে দেওয়া আছে। আর আপনারা এই দেশে 90% মুসলমানদের দেশে বলবেন যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আপনাদের এই কথা আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। ইসলামী শিক্ষা, সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং অপসংস্কৃতি রোধ করার মাধ্যমে জনগণের নৈতিক পুনর্গঠন। জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন, দুস্থ মানবতার সেবা করা এবং সংগঠনের গণভিত্তি প্রসার মজবুতকরণের জন্য আমাদের ভূমিকা পালন করতে হবে। লক্ষ্যমাত্রা ৫, রাষ্ট্রীয় সংস্কার এবং সংশোধন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে সৃষ্ট জন আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে জনমত গঠন করা এবং সংগঠনের সর্বস্তরে নির্বাচনী কাজকে অগ্রাধিকার প্রদান। সম্মানিত ইউনিট সভাপতি, সেক্রেটারি ভাই এবং বোনেরা, আপনারা জানেন যেই সরকার এখন আছে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জামাত ইসলামী যেই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে, নির্বাচনে এদেশের জনগণের মতামত পেয়েছে এবং গণতান্ত্রিক পন্থায় যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনে সংসদে জামাত ইসলামের প্রতিনিধিত্ব ছিল। সুতরাং আমরা জনগণের সমর্থন নিয়ে এই দেশে একটি সুখী সমৃদ্ধ সমাজ কায়েম করতে চাই। এই জন্য আমাদের এই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ করতে হবে। রাষ্ট্র পরিচালনায় জনগণের আস্থা সমর্থন আদায়ের লক্ষ্যে সর্বস্তরে আদর্শ সমাজ নেতা তৈরি এবং জনশক্তির গণমুখী চরিত্র বিকাশ, তৃণমূলের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও নির্বাচনী কার্যক্রম জোরদার করা, এই কাজগুলো আমাদের করে যেতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সংরক্ষণ, রাষ্ট্র ব্যবস্থার বাঞ্ছিত সংস্কার, সংশোধন এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমৃদ্ধশালী দেশ গড়ার প্রচেষ্টা অব্যাহত রাখা। মাঠের ময়দানে এই কাজগুলো নিয়মিত আমাদের করে যেতে হবে। সকল দেশপ্রেমিক রাজনৈতিক এবং ইসলামী দল, ওলামা, মাশায়েখ, সিভিল সোসাইটি, পেশাজীবী, বুদ্ধিজীবীদের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা মাঠে ময়দানে এমন ভূমিকা রাখবো না যেখানে ঐক্যের ফাটল ধরে। জামাত ইসলামের পক্ষ থেকে অনেক আগে থেকে এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য, আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, এই দেশে যত খানকা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য
যত ইসলামী দল রয়েছে এবং রাজনৈতিক দল রয়েছে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য জামাত ইসলামের সবসময় অগ্রণী ভূমিকা ছিল, এখনো আছে ইনশাআল্লাহ। সেটাকে আরো মজবুত ভাবে কাজ করার জন্য মাঠ পর্যায়ের ভাই বোনদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, ইউনিট সভাপতি সেক্রেটারিদের কিছু কাজের কথা আমি বলবো। এই কাজগুলো আমরা ইতিমধ্যে থানা আমির সংগঠনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার কথা। যদি পৌঁছে না যায়, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ ইউনিট পর্যায়ে এগুলো পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারিদের কাজ জনশক্তির ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়ন তদারকি করতে হবে। প্রত্যেক জনশক্তির ব্যক্তিগত পরিকল্পনা দিয়ে দেওয়া আছে, সেই পরিকল্পনা মাফিক যাতে করে আমাদের কর্মী সহযোগী তারা ঠিকভাবে কাজ করেন, এগুলো আমাদের তদারকি করতে হবে। এবং এগুলো বাস্তবায়নের জন্য রিপোর্ট ফর্ম প্রতি মাসের 25 থেকে 30 তারিখের মধ্যে তাদের কাছে পৌঁছানো এবং প্রতি মাসের 3 তারিখের মধ্যে জমা নেওয়া, ইউনিটের ফাইলে সংরক্ষণ করা। ইউনিটের কাজগুলো যদি সংগঠন পদ্ধতির আলোকে হয়, আমরা বিশ্বাস করি এই দেশের সাধারণ মানুষ জামাত ইসলামীকে একটি সুসংগঠিত সংগঠন হিসাবে বিশ্বাস করে। আর সেই বিশ্বাসকে আরো পাকাপোক্ত করার জন্য মূল কাজটা ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদের করতে হবে। নাম্বার 2, জনশক্তির ব্যক্তিগত অধ্যয়ন, ব্যক্তিগত কাজ, কোরআন শেখানো, পারস্পরিক যোগাযোগ, ব্যক্তিগত রিপোর্ট নিয়মিত সংরক্ষণ এবং পারিবারিক ইউনিটের প্রোগ্রাম সমূহের নিয়মিত তত্ত্বাবধান করা। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আমাদের সকল কর্মীদের রোপণদের তো বটেই, সকল কর্মীদের পারিবারিক ইউনিট গঠন করতে হবে। পারিবারিক ইউনিট গঠন করে পরিবারকে গঠন করতে হবে। অনেক সময় আমাদের সন্তানেরা, আমাদের আত্মীয় স্বজনরা, আমাদের পাশে যারা বসবাস করেন তাদেরকে নিয়েই কিন্তু ইউনিট সংগঠন, পারিবারিক সংগঠন। সুতরাং এই পারিবারিক সংগঠনকে আমাদের মজবুত করতে হবে এবং নিয়মিত তাদেরকে নৈতিক সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য ভূমিকা রাখতে হবে। নাম্বার 3, ইউনিটের উদ্যোগে প্রতি মাসে কমপক্ষে একটি দাওয়াতি গ্রুপ বের করা। আমরা বলেছি এই ইউনিটের একটি দাওয়াতি গ্রুপ বের করার পাশাপাশি প্রত্যেক ইউনিট চেষ্টা করতে হবে একাধিক দাওয়াতি সভা করা। আমাদের ইউনিয়ন পর্যায়ে অনেক ইউনিট আছে, অনেক বড় এরিয়া নিয়ে, 2-3টা মহল্লা নিয়ে একটা ইউনিট, এরকমও আছে। আপনারা মহল্লা ভিত্তিক সাধারণ সভা করবেন দাওয়াতি কাজের উদ্দেশ্যে, করে তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টির ব্যবস্থা করতে হবে, চেষ্টা করতে হবে। 5, আমাদের কেন্দ্র জেলা ঘোষিত সকল গণসংযোগ কর্মসূচিতে ইউনিটের পক্ষ থেকে একাধিক গ্রুপ গঠন করে গণসংযোগ অভিযান স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা। অনেক সময় এই গণসংযোগ যখন ঘোষণা করা হয়, ইউনিটের পরিকল্পনা দেয়া হয়, কিন্তু আমরা যথাযথভাবে সেই কাজগুলো করতে পারি না। এগুলো আমাদের সিরিয়াসলি নিতে হবে। একাধিক গ্রুপ করে এই গণসংযোগগুলো আমাদের পালন করতে হবে। কর্মী গঠন পদ্ধতি, আমরা যে কর্মী গঠন করি, এই কর্মী গঠনের ক্ষেত্রে পদ্ধতিগুলো সঠিকভাবে আমাদের ফলো করতে হবে। এই পদ্ধতিগুলো যদি আমরা ফলো করি এবং কর্মী তৈরি করি, ভালো মানের কর্মী তাদেরকে আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হলো, আমার সময় কত পর্যন্ত 55 সম্ভবত। কর্মী গঠনের পরিকল্পনা গ্রহণ, টার্গেট নির্ধারণ। আমরা দাওয়াতি কাজের মাধ্যমে সহযোগী বানাই, কি বলেন, বানাই না? তাহলে সহযোগী যাদেরকে করি, কোন সহযোগী
জামাত ইসলামীর ফর্ম ফিল আপ ছাড়া আপনারা করবেন না। তারা ফর্ম ফিল আপ করে সহযোগী হবেন। একজন সহযোগী যদি ফর্ম ফিল আপ করে সহযোগী হন, তাহলে তার সহযোগী হওয়াটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে। সে যখন বুঝবে যে জামাত ইসলামের একটি ফর্ম ফিল আপ করে আমি সহযোগী হয়েছি, এরপরে যখন তাদেরকে আমরা টার্গেট ভিত্তিক কর্মী বানানোর জন্য কাজ করব, আপনি সহজেই তাকে কর্মী বানাতে পারবেন। সম্পর্ক স্থাপন সাহসের দান। সহযোগীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে এবং সাহসের দান। সহযোগীদেরকে সাথে নিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন। আপনার কাছ থেকে সে শিখবে কিভাবে কোরআনের আহ্বান দিতে হয়। সে কোরআন অধ্যয়নের জন্য এখান থেকে উৎসাহ পাবে, হাদিস অধ্যয়নের উৎসাহ পাবে, শেখার একটা উৎসাহ পাবে। এজন্য তাদেরকে সাথে নিয়ে কাজ করা এবং সাহসের দান। পরিকল্পিতভাবে বই পড়ানো, কোরআন হাদিস ইসলামী সাহিত্য তাদেরকে দিয়ে পরিকল্পিতভাবে অধ্যয়ন করানো। যারা কর্মী হবেন, কর্মীদের একটা সিলেবাস আছে না, আপনারা জানেন তো সকলে? সম্ভবত 25টা বই, 25টা না 28টা, 28টা বই একজন কর্মীকে পড়তে হয়। জামাত ইসলামীর কর্মী মানে অন্য কোন রাজনৈতিক দলের কর্মী নয়। তাকে কোরআন শিখতে হবে, তাকে হাদিস শিখতে হবে, তাকে ইসলামী সাহিত্য পড়তে হবে, দুনিয়াবী জ্ঞান তাকে অর্জন করতে হবে, দুনিয়ার খোঁজ খবর তাকে রাখতে হবে। রেখে তাকে ধীরে ধীরে একজন কর্মী মানের উপযোগী জনশক্তিতে যখন পরিণত হয়, তখন আমরা তাকে কর্মী ঘোষণা করি। এজন্য তাকে পরিকল্পিতভাবে বই পড়ানো, লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত পাঠ্যসূচিভুক্ত বই রাখার ব্যবস্থা করা। প্রত্যেকটা ইউনিটে লাইব্রেরি আছে যেখানে আমরা কিছু বই রাখি, সেই বই ওই জায়গা থেকে আমরা তাদেরকে বই বিতরণ করি। এজন্য আমরা তাদেরকে বই পড়াবো। এই যে আমি 28টা বইয়ের কথা বললাম, এটা আবার ভুল বুঝবেন না যে 28টা বই পড়াইয়া তাকে কর্মী ঘোষণা করতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। ক্লিয়ার? বিষয়টা হলো কর্মী হওয়ার জন্য গুণাবলী কয়টা? 5টা। প্রথম হলো তাকে দাওয়াতি কাজ করতে হবে, তাকে ইয়ানত দিতে হবে। ইয়ানত বিআমালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে হয় মাল এবং জান দিয়ে। তাহলে তাকে ইয়ানত দিতে হবে, তাকে রিপোর্ট রাখতে হবে, তাকে বৈঠকে বসতে হবে। আর একটা হলো সামাজিক কাজ করতে হবে। মানুষের জন্য যত সামাজিক কল্যাণকর কাজ আছে, আমাদের কর্মী ভাইয়েরা মানে সমাজে যত ভালো কাজ আছে, এই কাজগুলো মানুষের জন্য করে যেতে হবে। এই 5টা গুণাবলী যখন সে অর্জন করবে, আর কর্মী সিলেবাসের কিছু বই তাকে পড়াবেন, এরপরে কর্মী হওয়ার পরে সে তার এই সিলেবাস সম্পন্ন করবে। এভাবে তাকে গড়ে তুলতে হবে। এরপরে হলো সাংগঠনিক পরিবেশ আনায়ন, সাংগঠনিক পরিবেশে তাদেরকে নিয়ে আসা। তারা যাতে করে বুঝতে পারে যে সাংগঠনিক পরিবেশটা তার জন্য কত কল্যাণকর। সাংগঠনিক পরিবেশে আসার পরে যদি সে ধরে নেয় যে না, এই পরিবেশে আসলে আমি যে ভুলগুলো করছি সেই ভুলগুলো থাকবে না, এভাবে তাদেরকে সাংগঠনিক পরিবেশে নিয়ে আসতে হবে। মৌলিক ইবাদত সমূহের প্রতি মনোযোগী করা, কাছে থেকে রেখে তার ত্রুটি সংশোধন করা। এরপরে হলো দায়িত্ব দেয়া এবং রিপোর্ট নেয়া। কর্মীদেরকে আমরা দায়িত্ব দিব, রিপোর্ট নিব। তারপরে হলো ইনফাক ফি সাবিলিল্লাহ প্রতি উদ্বুদ্ধ করা। প্রাথমিক প্রশিক্ষণ দান। তারপর দাওয়াতি কাজে নিয়োগ করা, গ্রুপ দাওয়াতি কাজে সাথে নিয়ে যাওয়া, নিয়মিত তদারকি করা, আন্তরিকতার সাথে দোয়া করা। এইভাবে করে যদি একজন কর্মী আমরা তৈরি করি, এই কর্মী দেখবেন যে সে রকম মানে উন্নীত হয়ে যাবে ইনশাআল্লাহ।
এভাবে আমরা কর্মী বানাবো তো? যদি এইভাবে কর্মী বানাতে পারি, তারা হবে আন্দোলনের জন্য অ্যাসেট, তারা হবে সংগঠনের জন্য অ্যাসেট। এভাবে করে সহযোগী যে ভাই এবং বোনেরা রয়েছেন তাদেরকে কর্মী মানে উন্নীত করতে হবে। এরপরে ইউনিটের মাসে 4টি প্রোগ্রাম, আমি এগুলো আপনারা করেন, কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি এগুলো নিয়মিত করতে হবে, সংগঠন পদ্ধতির আলোকে করতে হবে। যেন তেন ভাবে করলে হবে না। 17.5 বছর আমাদের সমস্যা ছিল, আমরা বৈঠকগুলো ঠিকভাবে করতে পারিনি। এখন তো আল্লাহর মেহেরবানিতে পরিবেশ ভালো, কি বলেন? এই ভালো পরিবেশও কি আমরা ওইভাবে করব? আমরা সংগঠন পদ্ধতি যে বইটা রয়েছে সেই পদ্ধতির আলোকে ইউনিট পরিচালনা করব ইনশাআল্লাহ। প্রথম সপ্তাহে আমাদের কর্মী বৈঠক, এই কর্মী বৈঠকে এজেন্ডার আলোকে আমাদের বৈঠকগুলো পরিচালনা করতে হবে। প্রথম সপ্তাহে কর্মী বৈঠক, উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিট সভাপতি সংক্ষেপে। এরপরে হলো অর্থসহ কোরআন তেলাওয়াত, অর্থসহ হাদিস পাঠ। এগুলো কিন্তু কর্মী বৈঠকের এজেন্ডা। আপনারা কর্মী ধরেন 5 জন আছেন, আপনারা ভাগ করে নেবেন কোন বৈঠকে কে অর্থসহ তেলাওয়াত করবেন। আগের বৈঠকে বলে দিবেন যে আগামী কর্মী বৈঠকে ভাই আপনি কোরআনের 2-3টা আয়াত, বড় আয়াত হলে 1টি আয়াত মুখস্থ করে অর্থ শিখে আসবেন। কর্মী বৈঠকে আপনি অর্থসহ তেলাওয়াত করবেন। আপনি যদি কর্মীদেরকে এইভাবে আত্মার খোরাক দিতে পারেন, এই কর্মীরা কি নিষ্ক্রিয় হবে? হবে না। সুতরাং ইউনিট সভাপতি, সভানেত্রী, সেক্রেটারিদের দায়িত্ব হলো কর্মীদেরকে সক্রিয় রাখা, নতুন নতুন কর্মী সেখানে ঘোষণা দেওয়া। এরপরে আছে ব্যক্তিগত রিপোর্ট পেশ, পর্যালোচনা এবং তাকে পরামর্শ দেওয়া। এটা আপনারা করেন তো? কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট, সে নিয়মিত কোরআন অধ্যয়ন করছে কিনা, হাদিস অধ্যয়ন করছে কিনা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করছে কিনা, জামাতে নামাজ সে 5 ওয়াক্ত পড়লো কিনা। এই যে অনেকগুলো আইটেম রিপোর্ট বইতে, এইগুলো ধরে ধরে তারা যাতে করে বাস্তবতার নিরিখে বাস্তবভাবেই তারা কাজ করেন, এই জন্য তাদেরকে পরামর্শ দেওয়া। ইউনিটের মাসিক রিপোর্ট পেশ পর্যালোচনা, সেখানে রিপোর্ট আগেই তৈরি করে নিয়ে আসবেন। কারণ ওই যে আমরা বলেছি যে কর্মীদের ব্যক্তিগত রিপোর্ট তাদের কাছ থেকে আপনারা নেবেন, নেওয়ার পরে রিপোর্ট তৈরি করবেন, সেই রিপোর্ট এই বৈঠকে আপনারা পেশ করবেন। এরপরে পরিকল্পনা গ্রহণ, তারপরে কর্মবন্টন, সমাপনী বক্তব্য। এই কয়েকটা এজেন্ডা নিয়ে আমাদের কর্মী বৈঠক করতে হবে। এরপরে হলো আমাদের দাওয়াতি সভা, উদ্বোধনী বক্তব্য, ব্যাখ্যা সহ কোরআন তেলাওয়াত, হাদিস পাঠ। এরপরে নির্দিষ্ট বিষয়ের উপরে বক্তৃতা। আপনারা বেশি লোক হলে ইউনিয়ন থেকে, থানা থেকে মেহমান নেবেন। এরপরে জামাতের পরিচয় ভিত্তিক বক্তব্য, জামাত ইসলামী কি করতে চায়, জামাত ইসলামের পরিচয় সেখানে যারা নতুন আসবে তাদের কাছে তুলে ধরা। এরপরে সমাপনী বক্তব্য, পরিচিতি, পুস্তক বিতরণ। এরপরে আপনারা সমাপনী কথা দিয়ে আপনারা শেষ করবেন। তৃতীয় সপ্তাহের প্রশিক্ষণ, তারবিয়াতি বৈঠক, অর্থসহ কোরআন তেলাওয়াত, সহি করে আল কোরআন পড়া। এরপরে জরুরি দোয়া মাসাইল শেখানো, সামষ্টিক পাঠ ইসলামী সাহিত্যের উপরে বা অন্য কোনো বইয়ের উপরে, কোরআনের বিশেষ অংশ, হাদিস, কোন বিশেষ প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদির উপরে সামষ্টিক পাঠ করা। এরপরে সমাপনী বক্তব্য। চতুর্থ সপ্তাহের দাওয়াতি অভিযান, অর্থাৎ দাওয়াতি গ্রুপ বের করা বা দাওয়াতি সভা করা। এর মাধ্যমে আমরা কয়েকটা কাজ করতে পারি। 1 মিনিট আছে, সেটা হলো আল্লাহর দিনের আহ্বান পৌঁছানোর জন্য ইউনিটের সকল কর্মী গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজে অংশগ্রহণ করবেন। ইউনিট সভাপতির নেতৃত্বে এই অভিযান বা এই দাওয়াতি গ্রুপ বের হবে। গ্রুপের সাথে প্রয়োজনীয় দাওয়াতি উপকরণ রাখা। এখন এটা খুব সিরিয়াসলি আপনাদের নিতে হবে। মানে যখন আপনারা দাওয়াতি গ্রুপে বের হবেন, বই রাখবেন, পরিচিতি রাখবেন, সহযোগী ফরম রাখবেন। এরপরে সোনার বাংলা সংগ্রাম পত্রিকা আবৃত্তির জন্য আপনারা চেষ্টা করবেন। কারণ
সোনার বাংলার সংগ্রাম পত্রিকা, অন্যান্য পত্রিকা, অন্যান্য সংবাদ তো পড়বে নেই। আমাদের সংগ্রাম সোনার বাংলা এগুলো গ্রাহক বৃদ্ধির জন্য আমাদের চেষ্টা করতে হবে, কারণ সংগ্রামটা হলো জামাত ইসলামের মুখপাত্র হিসেবে কাজ করে। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য এবং বিভিন্ন বিষয়াদি সংগ্রাম সোনার বাংলায় পাওয়া যায়। এজন্য আপনারা এইভাবে যদি আমরা গ্রাহক বৃদ্ধি করতে পারি, তাহলে এর মাধ্যমে আমাদের দাওয়াতি কাজগুলো ব্যাপকভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবে। ব্যক্তিগত ইউনিটের উদ্যোগে সামাজিক কাজ যেমন নবজাতক শুভেচ্ছা, স্বাস্থ্যসেবা, ব্লাড ডোনেশন, বিয়ে শাদী, মাইয়াতের দাফন কাফন, দুর্যোগ ইত্যাদি ক্ষেত্রে তড়িৎ সহযোগিতা প্রদানে এগিয়ে যাওয়া এবং ইউনিট সংগঠনের বাইতুল মালের ধার্যকৃত নেশাব নিয়মিত প্রদান সহ ঊর্ধ্বতন সংগঠনের সকল নির্দেশনা যথাযথভাবে পালন করা, জনশক্তির সুবিধার বাইতুল মাল নিয়মিত আদায় করা, বাইতুল মাল রেজিস্টার, রসিদ বইয়ের মুড়ি, পাঠাগারের বইয়ের তালিকা নিয়মিত আপডেট রাখা। প্রত্যেক ইউনিট প্রতি মাসে কমপক্ষে আমরা চেষ্টা, এবছর সহযোগী সংখ্যা বৃদ্ধির জন্য একটু বেশি ধরা হয়েছে। ব্যক্তিগতভাবে 18 জন সহযোগী মাসে বা কর্মীদের জন্য এটাকে 50% করা হয়েছে। রোকনদের জন্য 18 জন তারা আপনার সহযোগী বৃদ্ধি করবে, একজন রোকন বৃদ্ধি করবে এবং 12 জন কর্মী বৃদ্ধি করবে। একজন কর্মী 12 জন, কমপক্ষে 12 জন সহযোগী বৃদ্ধি করবেন এবং 6 জন কর্মী বৃদ্ধি করবেন 2 মাস অন্তর অন্তর। এভাবে যদি আমরা, এবং একটা দাওয়াতি ইউনিট, যারা ইউনিটের দায়িত্বশীল বছরে কমপক্ষে একটা ইউনিট বৃদ্ধি করবেন, 2টা দাওয়াতি ইউনিট বৃদ্ধি করবেন। সকলের পরিবারে পারিবারিক ইউনিট গঠন করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা যদি এই নিয়মে সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করি, আমাদের বিশ্বাস 2025 সালে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, ঢাকা জেলার সংগঠন হবে কমপক্ষে দ্বিগুণ। এটাকে আমরা 3 গুণ 4 গুণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এভাবে যদি সংগঠনকে মজবুত জায়গায় নিয়ে যেতে পারি ইউনিটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমরা এভাবে আগাতে পারলে